নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আজ প্রথম পর্ব। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ প্রথম আলোচনার পয়েন্টটি দেখো, সূর্যের দৈনিক আবর্তন গতি কাকে বলে? দেখে নাও, সূর্যকে ঘিরে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। তাই আমরা সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখি। আকাশে সূর্যের এই রকম চলাচলকে সূর্যের দৈনিক আবর্তন গতি বলে। দেখো, পৃথিবীর নির্দিষ্ট দুটো গতি আছে, আবর্তন গতি, পরিক্রমণ গতি। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস প্রমাণ করেন যে সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে আর পৃথিবী সহ অন্যান্য গ্রহরা নিজের নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে বা পরিক্রমণ করছে। এবারে দেখো, আবর্তন গতি এবং পরিক্রমণ গতি কাকে বলে? নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারিদিকে ঘোরার গতি বা আবর্তন গতি এবং নিজেদের একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার গতি, যার নাম পরিক্রমণ গতি। দেখো, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, আকাশগঙ্গা কী? দেখে নাও, আকাশগঙ্গা নামে একটি বিরাট পেঁচানো ছায়াপথের লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে একটা মাঝারি হলুদ নক্ষত্র হলো সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক অবিরাম প্রদক্ষিণ করে চলেছে। এই সব কিছুই নিয়েই গড়ে উঠেছে সৌরজগৎ। এবারে দেখো, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলানোভাবে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খায়। এটাই পৃথিবীর আবর্তন গতি। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, অনেক সময়তেই এটা দেখা যায়। পৃথিবীর আবর্তন গতিকে আর্নিগতিও বলা হয় কেন? উত্তর, অহন্য থেকে আর্নিক শব্দটির উৎপত্তি হয়েছে। অহন্য শব্দটি অর্থ হলো দিন। নিজের মেরুরেখার চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট বা মোটামুটিভাবে একদিন। পৃথিবী একবার আবর্তনের সময়কে একদিন বা এক অন্য ধরা হয়, তাই আবর্তন গতিকে আর্নিক গতিও বলা হয়। অর্থাৎ পৃথিবীর আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় বলে আবর্তন গতিকেই আর্নিক গতি বলে। পরের আলোচনা পয়েন্ট দেখো, পৃথিবীর আবর্তনের বেগ। নিজের অক্ষের ওপর একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। পরের আলোচনার পয়েন্টটি দেখো, পৃথিবীর আবর্তনের ফলাফল। দেখো, একের দাগে পৃথিবীতে দিন ও রাত্রি হয়। 2, পৃথিবীর জলভাগে অর্থাৎ নদী, সমুদ্র বা হ্রদে জোয়ার ভাটা সৃষ্টি হয়। 3, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের নানা রকমের গতি বিক্ষেপ ঘটে। 4, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এছাড়া পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টিতে এবং 6, সময় গণনার ক্ষেত্রে পৃথিবীর আবর্তন গতির বিশেষ গুরুত্ব রয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের আলোচনার পয়েন্টে দেখো, পৃথিবীতে দিনরাত্রি হয় কেন? পৃথিবীর আর্নিক গতির ফলে পৃথিবীর কোনো স্থানে
পর্যায়ক্রমে দিন ও রাত্রি হয়। পৃথিবীর আগ্নেয়গতির জন্য সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যে দিক সূর্যের সামনে আসে সেই দিকটা আলোকিত হওয়ার ফলে সেখানে দিন হয়, আর তার উল্টো দিকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেদিকে হয় রাত্রি। পরে আলোচনা পয়েন্টে দেখো, পৃথিবীতে দিন ও রাত্রি কখন হয়? উত্তর, পৃথিবী সূর্যের ব্যাপারটাও প্রায় একই রকম। ল্যাম্পটিকে মনে করি যেন সূর্য আর গ্লোবটিকে পৃথিবী। সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যে দিকটা সূর্যের সামনে আসে সেই দিকটা আলোকিত হয়, ফলে সেখানে দিন হয়, আর তার উল্টো দিকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেটাই হয় রাত্রি। পরের আলোচনার পয়েন্টটি দেখো, ছায়াবৃত্ত কী? যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখা পৃথিবীর দিনের আলোকিত অংশ এবং রাতের অন্ধকারাচ্ছন্ন অংশকে পৃথক করে তাকে ছায়াবৃত্ত বলে। পরে আলোচনার বিষয়টি দেখো, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? উত্তর, পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়তো সেখানে হতো চিরদিন, এবং পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়তো না সেখানে হতো চিররাত্রি। পরের আলোচনার পয়েন্টটি দেখো, পৃথিবীতে ভোর বা প্রভাত কখন হয়? উত্তর, সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যে জায়গায় অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত হয় সেই জায়গায় ভোর বা প্রভাত হয়। এই ছোট ছোট প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, ভালো করে তৈরি করে নিও, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীতে সন্ধ্যা কখন হয়? উত্তর, সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে যায় তখন সেখানে সন্ধ্যা হয়। পরের প্রশ্নে দেখো, পৃথিবীর মধ্যাহ্ন বা দুপুর কখন হয়? উত্তর, প্রভাত ও সন্ধ্যার মাঝামাঝি অবস্থায় পৃথিবীর কোনো স্থানে সূর্যের আলো যখন ঠিক মাথার উপর থাকে তখন সেখানে দুপুর বা মধ্যাহ্ন হয়। এই ছোট প্রশ্নটি দেখো, উষা কাকে বলে? সূর্য ওঠার ঠিক আগে বায়ুমণ্ডলে ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূব আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে। পরের ছোট্ট প্রশ্নটি দেখো, গোধূলি কাকে বলে? সূর্যাস্তের পর বায়ুমণ্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধূলি বলে। সূর্যাস্তের সময় গরুর পাল যখন ঘরে ফেরানো হয় তখন তাদের চলার বেগে ধুলো উড়তে থাকে বলে এই সময়কে গোধূলিও বলে। পরের ছোট প্রশ্নটি দেখো, পৃথিবীর পশ্চিম দিকের দেশের চেয়ে পূর্ব দিকে অবস্থিত দেশগুলোতে আগে সকাল, দুপুর ও সন্ধ্যা হয় কেন? উত্তর, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারিদিকে আবর্তন করে বলে পৃথিবীর পশ্চিম দিকের দেশগুলোর তুলনায় পূর্বের দেশগুলোতে আগে প্রভাত, মধ্যাহ্ন ও সন্ধ্যা হয়। আজকে আলোচনার শেষ বিষয়টি দেখো, কোরিওলিস বল কাকে বলে? পৃথিবীর আবর্তনজনিত যে বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত ও পৃথিবী পৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ বা গতি বিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল বলে। আবিষ্কারক বিজ্ঞানী কোরিওলিস এর নাম অনুসারে এই বলের নামকরণ করা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্ত। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।